স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। দিন দিন জ্বালানি সংকট তীব্র হচ্ছে। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, সে কারণে রাজধানীর যেসব স্থানে ফিলিং স্টেশন আছে সেসব স্থানে বেড়েছে যানজট। এদিকে মফস্বল ও গ্রামগঞ্জেও বেড়েছে লোডশেডিং। ক্রুড অয়েলের অভাবে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারি। সব মিলিয়ে পরিস্থিতি জনমনে শঙ্কা বাড়াচ্ছে। জনগুরুত্বপূর্ণ এই বিষয়টি ছাড়াও রাজনীতির অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির। আপনাদের দুজনকেই স্বাগত আজকের আলোচনায়। জনাব রাশেদ, জি, বিএনপি সরকার পরিচালনা করছে, তারা যে সংকট মোকাবেলা করছে বৈশ্বিক একটি কারণ বটে, কিন্তু দেশের জনমানুষকে মানে নিবিড়ভাবে ছুঁয়ে যাচ্ছে এই সংকট। জ্বালানি বিতরণ ব্যবস্থায় সরকার প্রকৃত অর্থে শৃঙ্খলা আনতে পারেনি দেখেই এখনও মধ্যরাতে দাঁড়িয়ে পরদিন দুপুর 2টায় জ্বালানি তেল নিতে হচ্ছে, এমন পরিস্থিতিও আমরা দেখতে পাচ্ছি। অসাধুরা মজুত করছে, এই যুক্তি আসলে কতটা গ্রহণযোগ্য? শুধু এ কারণেই এত ভোগান্তি হচ্ছে মানুষের, আপনি কি তাই মনে করেন? শুভেচ্ছা। দেখেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করার চেষ্টা করছে। গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার অবশ্যই গণ অভ্যুত্থানের সরকার, এবং যারা অপোজিশনে আছে তারাও কিন্তু গণ অভ্যুত্থানের অংশীদার। তাহলে এই দেশটা যদি সামনের দিকে নিয়ে যেতে হয় সবার সহযোগিতা লাগবে। এর মূল কারণটা হলো আমরা তো সবাই আসলে এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি, আমরা ফ্যাসিজমকে আমরা হটিয়েছি। সুতরাং দেশ গঠনের দায়িত্ব শুধুমাত্র বিএনপির একার না, এই দেশ গঠনের দায়িত্ব আমাদের সবার। যারা আমাদের অপোজিশনে আছে অবশ্যই তাদেরও। এখন তারা যদি মনে করে যে বৈশ্বিক একটি সমস্যার কারণে শুধুমাত্র বিএনপি বিপদে পড়ছে, যেহেতু বিএনপি সরকারে রয়েছে, আমাদের এক্ষেত্রে করার কিছু নাই, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। আমি আগেই বলেছি এই দেশ গঠনের দায়িত্ব আমাদের সবার। এই যে দেখেন, পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন, আমি নিজেও এই জিনিসটা নিয়ে শঙ্কিত, এবং দেশ আসলে কোথায় গিয়ে থামে সেটা নিয়েও আমি চিন্তিত। সেক্ষেত্রে আমার আহ্বান থাকবে যে যেমনিভাবে সরকারি দল মানুষকে সচেতন করার জন্য চেষ্টা করছে, বক্তব্য দিচ্ছে, ঠিক একইভাবে আমাদের অপোজিশনে যারা আছে তাদেরও উচিত মানুষকে সচেতন করা। এই যে যতটা না আসলে তেলের সংকট, তার থেকে বড় সমস্যা হলো প্যানিক এবং গুজব। মানুষ মনে করছে আমি যদি বিতরণ ব্যবস্থা সরকারের ঠিক করার দায়িত্ব, বিতরণ ব্যবস্থা যেন আরো সুশৃঙ্খল, আরো ট্রান্সপারেন্ট হয়। দেখেন, আলটিমেটলি তো ভোক্তাকে দোষারোপ করা হচ্ছে, তারা মজুত করছে। যতবারই আপনি খোঁজ নিয়ে দেখবেন যে জ্বালানি মন্ত্রণালয় বারবার কিন্তু বসতেছে, যারা আপনার ক্রেতা বিক্রেতা সবার সাথে মোটামুটি বসতেছে, কথা বলতেছে। কিন্তু বিরোধী দল বলছে যে তারা জ্বালানি সংকট নিয়ে সংসদে আলোচনা করতে চায়, কিন্তু আলোচনা করতে দেওয়া হচ্ছে না। ডক্টর শফিকুর রহমান নিজে বলেছেন, না, আলোচনা করতে দেওয়া হচ্ছে না, এটা আসলে ঠিক না। এই মুহূর্তে যেটি করা হচ্ছে, জুলাই জাতীয় সনদ সংবিধান নিয়ে আসলে আমাদের অপোজিশনে যারা আছে তারা বেশি আলোচনা করতে চায়। এবং এই যে এই মুহূর্তে কিন্তু দেখবেন এই জ্বালানি সমস্যা জাতীয় সমস্যা, এই সমস্যা সমাধানে তারা কিন্তু ওই ধরনের বক্তব্য জাতির সামনে হাজির করছে না। আমি আগে যে কথা বলছিলাম সেখানে একটু ফিরে যাই। এই যে দীর্ঘ লাইন, এই লাইনের জন্য কিন্তু গুজব আছে একটা, দ্বিতীয়ত আপনার প্যানিক আছে। মানুষ মনে করছে এখন না গেলে হয়তো আমি আগামীকাল হয়তো জ্বালানি পাবো না, আমাকে তো আগামীকাল অফিসে যেতে হবে। আমি আজকে তথ্য পেলাম, সেটা হলো যে আগে যে পরিমাণ সরবরাহ করত এখন সেই একই পরিমাণ সরবরাহ করছে। তাহলে এই সমস্যা বা সংকট কেন? এই সংকটটা হলো যে বিশ্বব্যাপী সমস্যা হয়েছে। এখন বাংলাদেশের যারা গাড়ি ব্যবহার করে তারা আসলে মানে বাংলাদেশে আমি মনে করি এখনও পর্যন্ত দেখেন যে অন্যান্য দেশে দাম বাড়িয়েছে, বাংলাদেশে এখনও পর্যন্ত দাম বাড়ায়নি, যাতে করে আমাদের সিন্ডিকেট যারা মেনটেন করে তারা অন্তত এতটুকু বোঝে যে আমি সিন্ডিকেট করে বা এগুলো সংগ্রহ করে রেখে কোনো লাভ নাই। সরকার কিন্তু এই পলিসি গ্রহণ করেছে, এখনও পর্যন্ত দাম বাড়ায়নি। অথচ আপনি পত্রিকার খবর দেখেন, টেলিভিশনের খবর দেখেন, পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু দাম প্রতিদিন বাড়তেছে। বাংলাদেশে এখনও পর্যন্ত বিএনপি সরকার দাম কিন্তু বাড়ায়নি। সরকারের পক্ষ থেকে যথেষ্ট তাদের চেষ্টা রয়েছে কিভাবে এই জিনিসটা সমাধান করা যায়, কিন্তু এই যুদ্ধ যদি বন্ধ না হয়
বিএনপি সরকার চাইলেই এটা সমাধান করতে পারবে না। এর জন্য যারা গাড়ি ব্যবহার করে, আমাদের অনেকে 4-5টা গাড়ি ব্যবহার করে, আমি তাদের প্রতি অনুরোধ করব, যারা বাইক ব্যবহার করে তারা তো আর হ্যাঁ না আমি সেটাই বলবো, যারা অনেকগুলো গাড়ি ব্যবহার করে, যে ছেলের একটা গাড়ি, ওয়াইফের একটা গাড়ি, মেয়ের একটা লোক কি গাড়ি, খুব বেশি আছে তাদের প্রতি দেশে? আমার আহ্বান থাকবে আপনারা একটা করে গাড়ি এই মুহূর্তে ব্যবহার করে, যদি সম্ভব আপনার হয় সেক্ষেত্রে গাড়ি না ব্যবহার করে অন্তত বাসে যাতায়াত করা যায়। দেশের এই সংকটে সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে। আর একটা সমস্যা আছে, এটা বলে শেষ করি। দেখেন, সেটা হলো আমি খবর পাচ্ছি, তথ্য পাচ্ছি যে বাইকে একবার তেল নিয়ে গেছে আবার আসতেছে। আচ্ছা, এইভাবে একটা মানে এই সরকারকে ব্যর্থ করার জন্য বা এই সরকারকে কিভাবে সংকটে ফেলা যায় নানান ধরনের চেষ্টা কিন্তু আছে। এখন এগুলো শুধুমাত্র বিএনপির একার দায়িত্ব না। আমি আগেই বলেছি যে আমাদের যারা অপোজিশনে এসেছে এই গণ অভ্যুত্থানের কারণেই কিন্তু এসেছে, অতীতে তারা কিন্তু আসতে পারে নাই। সুতরাং যেহেতু এই সুযোগটা এসেছে, সরকারি দল, বিরোধী দল সবাই গণ অভ্যুত্থানের অংশীদার, সবার দায়িত্ব এই সংকট একত্রে মোকাবেলা করা। ধন্যবাদ রাশেদ খান। জয়নাল আবেদিন শিশির, আপনি কি মানে এই বক্তব্য আপনার কাছে সঠিক মনে হয় যে সরকার চেষ্টা করেও জনগণের ভোগান্তি কমাতে পারছে না, সরবরাহ ব্যবস্থা, বিতরণ ব্যবস্থায় ত্রুটি আছে? ধন্যবাদ তোফায়েল ভাই আপনাকে এবং এখন টেলিভিশন সকল দর্শক শ্রোতাকে এবং আমার সহ-আলোচক রাশেদ খানকে। দেখেন, রাশেদ খানের একটি শব্দ, একটি বাক্যই আমার খুব ভালো লেগেছে, যে দেশ গঠনের দায়িত্ব বিএনপির একার নয়, আমাদের সবার। কত মিষ্টি একটি বাক্য। আমরা প্রত্যাশা করি আসলে বিএনপি টকশোতে বা পার্লামেন্টের বাহিরে, পার্লামেন্টে একই ধরনের বক্তব্য দিবেন এবং দেশ গঠনের দায়িত্ব সবার, এটা বিএনপির স্মরণ থাকা উচিত। কখনো এ চিন্তা করা উচিত না যে ধরাকে সরা জ্ঞান করা বা আমার 2/3 মেজরিটি রয়েছে, আমি এখন চাইলে যা মন চায় তাই করতে পারি। দেখেন, আমরা শুরু থেকে বলেছি যে জ্বালানি নিয়ে যে এখন কথাগুলো হচ্ছে, এটা একটা বৈশ্বিক সংকট। কিন্তু আপনি বিএনপির কাছ থেকে ডাক পেয়েছেন যে আমরা এই নিয়ে আলোচনা করি? দেখেন, আমি সেই জায়গায় আসছিলাম। দেখেন, বাংলাদেশে বর্তমানে আমাদের বিদ্যুতের চাহিদা রয়েছে 14,000 থেকে 16,000 মেগাওয়াট। আমরা বহুবার বলেছি পৃথিবীতে আপনার জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল যেটা, এটা 200 বছর আগেও ছিল না, আবার 1-150 বছর পরেও থাকবে না। আমাদেরকে কিন্তু রিনিউয়েবল এনার্জির দিকে যেতে হবে, সূর্যের দিকে যেতে হবে, বায়ুর দিকে যেতে হবে, পানির দিকে যেতে হবে, এবং এটাই আমাদের একমাত্র ভরসা। আমরা সরকারকে যদি আমাদেরকে ডাকতো বা বিভিন্ন ফোরামে আলোচনা করতো এই এনার্জি কীভাবে এই ক্রাইসিসটা উত্তরণ করা যায়, আমরা হয়তো বলতাম যে আপনি স্কুল বন্ধ করেন না, আপনি সরকারি প্রতিষ্ঠানগুলো, স্কুল কলেজ যেগুলো আছে এগুলোর ছাদে আপনি সোলার প্যানেল করেন। পুরোপুরি আপনি 14,000 মেগাওয়াট পাবেন না, কিন্তু আমরা বিভিন্নভাবে ইমিডিয়েট ক্রাইসিস কিভাবে মোকাবেলা করতে, সে বিষয়ে বিরোধী দলের কোনো ইনোভেটিভ আইডিয়া আছে? আমি আপনাকে বলি, দেখেন, 14,000 মেগাওয়াটের মতো যদি আমরা 5-6,000 মেগাওয়াটও পেতাম, তাহলে কি জ্বালানির এই চাপটা কমতো না? তেলের উপর তো অবশ্যই চাপটা কমতো। আর আপনি যদি শুরুই না করেন পুরাতন সিন্ডিকেট টিকানোর জন্য ডিজেল, তারপর হচ্ছে গ্যাস, পেট্রোলের উপরে নির্ভরশীলতা রাখেন, তাহলে তারপরে এই জ্বালানি সংকট তো শেষ হবে না। আর জ্বালানি সংকট সমস্যার সমাধান দিবে না। হ্যাঁ, না, কে বলছে? আপনি অবশ্যই সমাধান দিবে। আপনার যদি এখন আপনি স্কুল বন্ধ করে ফেললেন, স্কুল তো বন্ধ হয়নি, এখনো চলছে। 3 দিন বন্ধ করছেন, সামনে 4 দিন করবেন, আবার 5 দিন করবেন, সামনে বলবেন যে আমাদের আর সম্ভব না। পুরোপুরি বাস্তবায়ন এখন সেটা হচ্ছে ঐচ্ছিক রেখেছে এবং শুধু সিটি কর্পোরেশন এলাকাগুলোতে। আপনার কথাই যদি আমি ধরেন আপনার স্কুল তো 3 দিন বন্ধ করছে, ওই 3 দিনে যদি সরকার রিনিউয়েবল এনার্জির দিকে কোনো প্রচেষ্টা দিত, কিছুটা হলেও তো আমরা লাগু পেতাম, বা আমরা অর্ধেক তো জ্বালানি সংকট উত্তর করতে পারতাম। দেখেন, এখন জ্বালানি সংকট শুধু জ্বালানি সংকট না, এই জ্বালানি সংকটের কারণে আমাদের এখন সেচ ব্যবস্থা ব্যাহত হচ্ছে, কৃষি উৎপাদন ব্যাহত হবে এবং আমাদের খাদ্য সংকট দেখা দিবে। এই জ্বালানি সংকটের কারণে আমাদের গ্যাস দিয়ে কিন্তু আমরা সমস্যা তো আমরা বুঝতে পারছি, কিন্তু এখন সমস্যার সমাধানে সরকার কি করতে পারে বা বিরোধী দল? সরকার কিছুই করছে না, কিছু জনতুষ্টিবাদী কর্মসূচি করছে, খাল খনন কর্মসূচি, অথচ নদী ভাঙন কর্মসূচি দিকে খোঁজ নাই। খাল খনন কর্মসূচি করে ফটো সেশন করছে, কীভাবে কোথা থেকে টাকা আসবে জানে না। আজকে বলতেছে আবার 2 বিলিয়ন টাকা লাগবে, বৈশ্বিক সহযোগিতা লাগবে দাতা গোষ্ঠীদের কাছ থেকে, না হলে জ্বালানি সংকট সমাধান করতে পারবে না। এতদিন তো খুবই বলছিল যে আমরা ফ্যামিলি কার্ড থেকে শুরু করে কৃষক কার্ড সব দিয়ে দিব, কোনো সংকট নাই, দেশের টাকারও অভাব নেই। সেই আলোচনা আমরা যাব, কিন্তু এই যে যেটা ডক্টর শফিক রহমান বলেছেন, তাদের আসলে ডাকা হয় না বা তারা আলোচনা করতে চাইলেও আলোচনা করতে দেওয়া হয় না, ডাকা হয় না। আমি বর্তমান যে ক্রাইসিস বা আসুর যে আরো বড় ক্রাইসিস, এগুলো নিয়ে তো ডাকা হয় না। পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছে যে এগুলো বাস্তবায়ন করবে, সেগুলো পর্যন্ত ভঙ্গ করেছে। তাহলে আপনি এই সরকারের কাছে কি প্রত্যাশা করেন? আমরা তো যদি এখন বলতে যাই, সরকার হয়ে গেছে এখন একটা বোবার মতো, অন্ধের মতো। এখন সরকারকে আমরা যতই পথ দেখাই, সে অন্ধ, সে দেখতে চায় না।
কারণ হচ্ছে তার সংসদে দুই তৃতীয়াংশ মেজরিটি রয়েছে, সরকার হয়ে গেছে এখন আপনার মানে বদির, সে কথা শুনতেছে না। আমরা এত চিল্লাচ্ছি যে আপনার এই পূর্ব প্রতিশ্রুতিগুলো আপনি বাস্তবায়ন করেন, নির্বাচন ইশতেহারে আপনি যা বলেছেন তা বাস্তবায়ন করেন, সেগুলো সে শুনবে না। সে এখন ইচ্ছাকৃতভাবে সে বধির হয়ে থাকবে। তো এখন আপনি এই সরকারের কাছে কি প্রত্যাশা করতে পারেন? আমার কাছে যেটা মনে হচ্ছে, সরকার এই গোয়ার্তুমির কারণে আর এই জনতুষ্টিবাদী আচরণের কারণে খুব দ্রুতই আমাদেরকে একটা অব্যবস্থাপনার মধ্যে ফেলে দিচ্ছে, এবং সরকার নিজেও ডুববে, পুরো জাতিকে নিয়ে একসাথে বড় ধরনের একটা ক্রাইসিসের মধ্যে পড়বে, এবং আমাদের সবাই ডুবতে হবে। আমাদের অর্থনীতি মানে এই জ্বালানি এবং অর্থনীতি দুইটা নিয়ে আপনার আলোচনা বিশ্ব আছে। আমরা ব্যাংকের বিরতির পরে সে বিশ্ব আলোচনা ব্যাংকের একটা সর্বশেষ যে জিনিসটা আজকে ভয়াবহ যে জিনিসটা আসছে, আমরা দেখলাম যে আমাদের 12 লাখ লোক নতুন করে গরিব হয়ে যাচ্ছে এই সংকটের কারণে। আচ্ছা, সেটা নিয়ে আমরা আলোচনা করবো বিরতির পরে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও আলোচনায় ফিরে আসলাম। আমরা আলোচনা করছিলাম জয়নাল আবেদিন শিশির আপনার সাথে। আপনি বলছিলেন প্লাস মানে যেটি তথ্য যে এজেক প্লাস এশিয়ার দেশগুলোর একটি সংগঠন, সেখানে আজকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি এশীয় উন্নয়ন অংশীদারদের কাছে $200 কোটি ঋণ সহায়তা চেয়েছেন। একই সাথে অর্থমন্ত্রী এই মুহূর্তে ওয়াশিংটনে 2 বিলিয়ন মানে 200 কোটি। ওয়াশিংটনে আছেন অর্থমন্ত্রী, তিনি আইএমএফের কাছ থেকে ঋণ পাওয়ার চেষ্টা করছেন। সরকার বিদেশি মানে জ্বালানি সংকট নিরসনে বিদেশি ঋণ পেতে হন্যে হয়ে মানে ঘুরছে, বা তারা হন্যে হয়ে বিদেশি ঋণের উৎস থেকে ঋণ পাওয়ার চেষ্টা করছে। আপনার কি মনে হয় যে সামনে বাজেট আছে এবং এই জ্বালানি সংকট যদি দীর্ঘায়িত হয়, অর্থনীতি আরও বিপর্যয়ের দিকে যাবে? দেখেন, আমরা শুরু থেকেই বলেছি সরকার মানে কোনো ইন্টিগ্রেটেড প্ল্যান নিচ্ছে না, অপোজিশনের সাথে কথা বলছে না, দেশের এক্সপার্টদেরকে সে কোনো তোয়াক্কা করছে না, মূল্যায়ন করছে না কীভাবে সংকট উত্তরণ করা যায়। কিন্তু ঠিকই আজকে সে আন্তর্জাতিক ফোরামে তার অসহায়ত্ব এবং তার অসারতা প্রমাণ করলো। সে 2 বিলিয়ন ঋণ সহযোগিতা বা একটা ভিক্ষে বলতে পারেন এখন চায় বসলো, ঠিক ভিক্ষা বলা কিন্তু যাবে। দেশের মধ্যে আবার দেখবেন যে এমন সুন্দর করে বলবো যে আমরা সব করে ফেলতেছি, কালিনা মোছার আগে আমরা সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করে ফেলতেছি। খাল খনন কর্মসূচি করতেছে, কিন্তু নদী ভাঙন কর্মসূচি মানে এখনো ধরে নাই। সেটা বললেন আপনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এখন নদী ভাঙন কর্মসূচিটা, যে আমাদের নদীগুলো যে ভাঙে। কিন্তু দেখবেন অনেক জায়গায় দেখি, আমি অনেক ইউটিউবে দেখি, মানে যে খাল আপনি চাইলে 5 বছরে যে কোনো সময় কাটতে পারেন না, এখন এটা কাটবে, কারণ এটাকে ফটোসেশন করা যাবে। আমরা সরকারকে মানে যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা এইভাবে জনতুষ্টিবাদী রাজনীতি না করে সবাইকে নিয়ে বসেন। আপনারা যে এই যে এখন এরকম একটা ক্রাইসিসের সময় আপনি সারা পৃথিবীর কাছে, দাতা সংস্থাদের কাছে আপনি অসহায়ত্ব প্রকাশ করলেন, 2 বিলিয়ন আপনার মানে সহযোগিতা লাগবে। অথচ এই যে বাংলাদেশ থেকে 234 বিলিয়ন টাকা লুট করলো যে ব্যাংক খেকুরা, এই লুটপাটকারীরা, এসালাম সহ যারা, তাদেরকে আবার আপনারা ব্যাংক রেজুলেশন অ্যাক্টের 18 ধারা পরিবর্তন করে তাদেরকে আবার মালিক হতে সুযোগ করে দিলেন, এবং ব্যাংক লুট করার রাস্তাটা আবার সুগম করে দিলেন। তারা আগে 234 বিলিয়ন নিয়েছে, এখন তাদের আরও যত বিলিয়ন নেওয়া যায় দেশ থেকে। অথচ ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে 6টি ব্যাংক এরকম যারা জনগণের আমানত ফিরে দিতে পারে নাই, জনগণ মানে ফতুর হয়ে গিয়েছে, তাদের ঋণ পরিশোধ করার জন্য সরকার কিছু টাকা দিল। ওই টাকাগুলোর মধ্যে এখন আবার আপনি আসলামকে বা অন্যান্য যারা ব্যাংকে আছে তাদেরকে সুযোগ করে দিলেন 7.5% ঋণ শোধ করলে। তাদেরকে শাস্তির আওতায় আনলেন না, উল্টা তাদেরকে পুরস্কৃত করলেন। তাহলে আপনার দেশের ইনফ্লেশন কি বাড়বে না কমবে? সে তো টাকা আবার বাইরে নিয়ে যাবে, আপনার অর্থনীতি আরও দুর্বল হবে। তারপরে আপনি এখন জ্বালানি সংকট দূর করার জন্য আপনি যে প্ল্যানগুলো নেওয়ার কথা ছিল, আপনি এগুলো নিচ্ছেন না। আপনি মনে করতেছেন এই ক্রাইসিস শেষ হয়ে যাবে, যুদ্ধ বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনার এই জ্বালানি সংকটের এই সমস্যাটা কি মানে আমাদের কি নতুন? আমাদের যদি এই যুদ্ধ নাও লাগতো, তারপরে আমাদের জ্বালানি সংকট হতো, এবং বিগত 14-15 বছরও জ্বালানি সংকট ছিল। হ্যাঁ, যুদ্ধের কারণে আমরা এটাকে সিভিয়ার আকার ধারণ করেছি, কিন্তু যদি যুদ্ধ না লাগতো তারপরে তো আপনি জ্বালানি সংকটে থাকতেন। আপনার ওই প্ল্যানও তো নাই। পাশাপাশি গরম বাড়ছে, কিন্তু মানে লোডশেডিং এখনো গ্রাম মফস্বলে আছে, এটা শহরে আসতে হয়তো খুব বেশি দিন লাগবে না। আপনারা মানে সে বিষয়ে সরকারকে, আমি যেটা সরকারকে বলবো যে ওনারা এখন যে ধরনের চিন্তা করছেন, একই সাথে ওনারা বলছেন, নির্বাচনের আগে বলেছেন ওনারা কোনো মেগা প্রজেক্ট করবেন না, যেটা মানে অর্থনীতির উপরে বড় ধরনের চাপ পড়বে, নিম্ন আয়ের স্বল্প আয়ের মানুষের উপরে চাপ পড়বে, দেশের ইনফ্লেশন বেড়ে যাবে, ক্রয় ক্ষমতা মানুষের কমবে। এই ধরনের কোনো মেগা প্রজেক্ট তারা নেবেন না। এখন আবার শুনছি তারা 5টা নতুন করে মেগা প্রজেক্ট নিচ্ছে। যাই হোক, সরকার আর কি যদি আপনি এখন এই যুদ্ধ অবস্থায় মেগা প্রজেক্ট নেন,
তারপরে হচ্ছে বাজারের আকার, আপনি হচ্ছে 9 লাখ কোটি টাকার অলরেডি একটা প্রস্তাবনা শুনতে পাচ্ছি, যেটা এর আগে ছিল হচ্ছে আপনার 7 যাই হোক, লাখ। অর্থনীতি খুব ভালো অবস্থায় এই নেই। যদি অবস্থা হয় আপনার, একেতে হচ্ছে সারা পৃথিবী যেখানে ক্রাইসিসে, আপনি সেখানে অতি সতর্ক থাকার কথা ছিল, আর আপনি সেখানে সতর্ক না থেকে, কারো কোনো কথা না শুনে, কারো কথা না, কোনো বিশেষজ্ঞর মতামত না নিয়ে আপনি অব্যবস্থাপনার মধ্যে ঢুকলেন এবং অনেক বড় বড় জনতুষ্টিবাদী কথাবার্তা বলে যাচ্ছেন এবং আচ্ছা, আমরা- ওইভাবে আমরা- যাচ্ছেন। আমরা point তাহলে টা আপনি তো এই জনগণের এই বিপদের মধ্যে জনগণের সহযোগিতা করলেন না, আপনার অব্যবস্থাপনার কারণে এই বিপদটা আরো বাড়লো। আমরা পয়েন্টটি ধরতে পেরেছি। রাশেদ খান, সরকার মানে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের পাইলট প্রকল্প বাস্তবায়ন করছে। অর্থের সংস্থান হলে হয়তো আমরা পুরো প্রকল্প বাস্তবায়নের দিকে যেতে পারবো, যেটা আমরা সরকারের তরফ থেকেও জানতে পেরেছি। কিন্তু এই যে অর্থনীতির অবস্থা, সবাই জানে যে অর্থনীতি একটু চাপে আছে, বৈশ্বিক কারণে এর অন্যতম একটা ইস্যু। কিন্তু তারপরও মানে এই যে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে খাল খনন কর্মসূচি, এগুলো পুরোপুরি বাস্তবায়নের প্রয়োজনীয় অর্থের সংস্থান কোথা থেকে আসবে? দেখেন, এখনো পর্যন্ত যেটি করা হয়েছে সেটা আপনার অর্থ বিভাগ থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে করা হয়েছে। পাইলট প্রজেক্ট 20,000 22,000 লোক, পরবর্তী ধাপে- যেখানে 3.5 কোটি কৃষককে ভবিষ্যতে 5 বছরে দেওয়ার কথা। জি, এক্স্যাক্টলি। এখন এটা প্রাথমিকভাবে শুরু করেছে, যেহেতু বিএনপি সরকারের নির্বাচনী ইস্তেহার ছিল, সেই ইস্তেহার ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হয়েছে। এখন আপনি যদি মনে করেন যে দেশের অর্থনৈতিক অবস্থা সবসময় খারাপই থাকবে, সামনে আরও খারাপ হবে, তাহলে তো আসলে সমস্যা। আপনাকে ভাবতে হবে যে না, আমরা আমাদের দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে, এবং আমরা আমাদের যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের আছে তাদেরকে আমরা এইভাবে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতায় আনবো। এবং এই কর্মসূচি আগেও কিন্তু ছোট পরিসরে ছিল, এখন এটাকে একটু বড় ফ্যামিলি কার্ড পরিসরে- যেমন আগের সরকার আমলেও ছিল, না, সেটা অন্যভাবে ছিল। মানে ছোট পরিসরে, এবং সেটার বন্টনের সমস্যা ছিল, নানান ধরনের সমস্যা সেটা ছিল। বিএনপি একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়, আর কল্যাণ রাষ্ট্র যদি গঠন করতে হয় তাহলে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী অবশ্যই তাদেরকে এগিয়ে নিতে হবে, এবং এই নিরাপত্তা কর্মসূচির বাইরে আসলে বিকল্প আর কোনো কর্মসূচি নাই। এখন আপনি বারবার প্রশ্ন তুলছেন যে আসলে বাজেট কই থেকে আসবে। বাজেট এদেশের জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় যে আপনার রাজস্ব, সেখান থেকেই তো আসলে আসবে। এটা তো সরকার তার মন্ত্রী এমপি বা যারা বিএনপি করে তাদের জন্য তো করছে না, এটা জনগণের জন্য করছে। এবং বাংলাদেশ বা একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হয় সেটা জনগণের টাকায় পরিচালিত হয়। আপনি নিজেও কিন্তু আমরা এই জিনিসটা জানি যে জানেন। প্রতি বছরই জি, ঘাটতি বাজেট থাকে, শেষ পর্যন্ত বাজেট সমন্বয় করতে হয়, বাজেট উন্নয়ন প্রকল্প কাটছাট করতে হয়। বিএনপিকে আপনি যদি বলেন যে এইবার কোনো ঘাটতি বাজেট রাখা যাবে না, সেটা সম্ভব? এইটা যদি বাংলাদেশ উন্নত রাষ্ট্র হয়, এটা আস্তে 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 কমবে, তাই না? এখন আপনি যদি বিএনপি আপনার মাত্র কয়েকদিন, মানে 2 মাসও হয়নি আপনার ক্ষমতায় বসলো, এখনই যদি আপনি বিএনপির কাছে সব প্রত্যাশা করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলের যে সমস্যা সংকট, সেটার একটা প্রভাব আছে না, সেটা তো এখনও আছে। ঠিক একইভাবে 16 বছরের যে সমস্যা সংকট ছিল, যেমনিভাবে রাষ্ট্রকে ধ্বংস করা হয়েছে, সেটা তো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও ছিল। যে পরিমাণ ঋণ ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি আরও বেড়েছে না? ঠিক এখন বিএনপি মাত্র দায়িত্ব নিয়েছে এখন, সুতরাং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বিএনপির আপনার সহযোগিতা তারা চাইতেই পারে। এখন আমাদের বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের কাছে কেন সহযোগিতা চাওয়া হচ্ছে না। সবসময় কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, সংসদে বলা হচ্ছে যে আপনারা যারা অপোজিশনে আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেন অত্যন্ত আন্তরিকতার সহিত। এমনকি দেখেন আমাদের যারা মন্ত্রীরা রয়েছে কতটা আন্তরিকভাবে কিন্তু আমাদের অপোজিশন তাদেরকে কিন্তু সম্বোধন করছে। এখন এইভাবে বলার পরেও তারা যদি বলে যে আমাদেরকে তারা ডাকছে না, আমাদেরকে বলছে না, সংসদে কি প্রাণবন্ত আলোচনা হচ্ছে না? সেখানে আমাদের অপোজিশন তারাই কিন্তু বেশি কথা বলছে, তারপরেও বলা হচ্ছে যে মানে আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। সরকারের এতগুলো এমপি, কয়জন এমপি কথা বলার সুযোগ পেয়েছে? এখনো পর্যন্ত প্রত্যেকজনও তো একবার করে সুযোগ পায়নি, পেয়েছে। সেই জায়গায় আমাদের অপোজিশনে যারা রয়েছে প্রতিদিন কথা বলছে, প্রতিদিন তারা বিভিন্ন বিষয় কিন্তু অ্যাড্রেস করছে, তাদেরকে যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হচ্ছে। এখন আমি আগেই বলেছি যে এই রাষ্ট্র গণঅভ্যুত্থানের পরে কিন্তু এই রাষ্ট্রের যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এবং আওয়ামী লীগের সময় যে ক্ষয়ক্ষতি হয়েছিল, এইটাকে মিট আপ করা কিন্তু আমাদের সম্মিলিত সবার দায়িত্ব। আমি অত্যন্ত পজিটিভভাবে কিন্তু এই কথাগুলো অ্যাড্রেস করছি যে আমাদের সবার দায়িত্ব, আমাদের সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে। আপনার পরিকল্পনা আছে, আপনি সেগুলো তো জাতির সামনে তুলে ধরতে পারেন। আপনি অপোজিশনে রয়েছেন, আমি যে কথা আগেও বলেছি এখনও বলছি, দেখেন এই যে আমাদের সরকারি দল বিএনপি, অন্যদিকে যারা অপোজিশনে তারাও কিন্তু সরকারের পার্টি তো, এবং সরকারকে সহযোগিতা করা তাদের দায়িত্ব। তারা কি আদৌ সরকারকে সহযোগিতা করছে? যেখানে যে জ্বালানি সংকট বা সমস্যা, আপনারা যারা অপোজিশনে রয়েছেন কয়দিন আপনারা সংসদে দাঁড়িয়ে এই সমস্যাটা তুলে ধরেছেন? কয়দিন আপনারা এই কথাগুলো বলেছেন?
বিরোধী দলীয় আপনার যিনি নেতা রয়েছেন তিনি বলছেন যে আমাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না। আপনি যে সময় কথা বলছেন সেই সময় কথাগুলো অ্যাড্রেস করেন, বলেন যে এগুলো জাতীয় সংকট, জাতীয় সমস্যা, এটা বৈশ্বিক পরিস্থিতির কারণে হয়েছে, আসেন আমরা সবাই মিলে সমাধান করি। আপনার মুখ থেকে তো সারাক্ষণ বিএনপির বিরুদ্ধে সমালোচনা এবং আপনার নেতৃবৃন্দ যারা আছে ৭২-এর সংবিধান থাকবে কি থাকবে না, জুলাই সনদ নিয়ে কি হবে, নানান বিষয় নিয়ে কথা বলছেন। এটা বলেন, আমার আপত্তি নাই, কিন্তু এটার পাশাপাশি মূল যে সমস্যা, বাংলাদেশের মানুষ বর্তমানে যে সমস্যাগুলো তারা ফেস করছে, এই সমস্যাগুলো সমাধানে আমাদের করণীয় কি, আপনাকে এই কথাগুলো বলতে হবে। এখন আমাদের অপোজিশনে যারা রয়েছে তাদের দায়িত্ব তো অবশ্যই সরকারের ভুলভ্রান্তি গুলো তুলে ধরা এবং সরকারের পরামর্শ দেওয়া। সেই কাজটা তারা আসলে করছে না। তারা সরকারকে কিভাবে নামানো যায়, সরকারকে আওয়ামী লীগের মতো বিতর্কিত করে, তাদের চিন্তাই হলো এরকম যে আওয়ামী লীগকে নামিয়েছি, এখন বিএনপিকে নামাইতে হবে, আমাদেরকে ক্ষমতায় যেতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে বিএনপিও কিন্তু গণঅভ্যুত্থানের শক্তি। এখন যদি আপনি মনে করেন যে এই সুযোগ নিয়ে আমি বিএনপিকে হটিয়ে আমি ক্ষমতায় যাব, আপনি ক্ষমতায় গেলে দেশ চালাতে পারবেন? বিএনপি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, তারপরেও কিন্তু এই জায়গা থেকে বৈশ্বিক সমস্যার কারণে কিন্তু সংকট বা অনেক সমস্যার সম্মুখীন হওয়া লাগছে, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু জামাত ইসলাম যাদের সরকারে যাওয়ার অভিজ্ঞতাও নাই, দেশ পরিচালনা করার অভিজ্ঞতা নাই, তারা যদি এই মুহূর্তে হঠাৎ করে ক্ষমতায় চলে যায়, তারা কি ভালো চালাতে পারবে? আমরা ধরতে পেরেছি আপনার আমাদের আমার মূল কথা হলো যে আমি মনে করি গণঅভ্যুত্থানের পরে এই দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, অবশ্যই সবাইকে আন্তরিক হতে হবে। বিএনপির দুর্ভাগ্য হলো যে বিএনপি ক্ষমতায় গেছে, কিন্তু ওই ক্ষমতাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে ভালো একটি অপোজিশন দরকার, সেই ভালো বিরোধী দল পায়নি। তারা সারাক্ষণ বিএনপিকে নিয়ে তারা স্বপ্ন দেখছে যে বিএনপিকে হটাবো, আওয়ামী লীগকে হটিয়েছি, সুতরাং বিএনপিকে হটিয়ে আমরা ক্ষমতায় যাব। এই জন্য সারাক্ষণ গঠনমূলক সমালোচনা না করে, পরামর্শ না দিয়ে কিভাবে বিএনপিকে দুর্বল করা যায়, কিভাবে ক্ষমতা থেকে নামানো যায়, সেই পরিকল্পনার মধ্যেই তারা রয়েছে। ধন্যবাদ রাশেদ খান। আমাদের একটা বিরতি নেওয়ার সময় আছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাব, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। জনাব শিশির, জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে সেভাবেই বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। অন্তত সর্বশেষ দুটি অনুষ্ঠানে একই কথা বলেছেন, যেভাবে স্বাক্ষর হয়েছে সেভাবেই বাস্তবায়ন হবে। আদতে কি তা হচ্ছে? দেখেন, আমার সহ-আলোচক রাশেদ খান বলেছিলেন যে আমাদের খুবই দুর্ভাগ্য, আমরা এমন একটা অপোজিশন পেয়েছি যারা মানে সরকারকে সহযোগিতা করছে না। তো আমাদের বাংলাদেশের জনগণের দুর্ভাগ্য, যারা সরকারে আছে তারা প্রথম দিন থেকে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে জনগণের সাথে। তাদের ওয়াদা ভঙ্গের যে ধারাবাহিকতা, দুর্গন্ধ ছড়াচ্ছে। দেখেন, আপনি যে বললেন, তারা এখনও বলে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। ওনাদের জুলাই সনদের কথা ছিল যে ওরা বিচার বিভাগ স্বাধীন করে দিবে, সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে থাকবে নিম্ন আদালত, এবং বিচারক নিয়োগও সুপ্রিম কোর্টের অধীনে করবে। কিন্তু এটা নির্বাচনী ইশতেহারও তারা দিয়েছে, জুলাই সনদও তারা বলেছে। এখন পর্যন্ত তাদের ৩১ দফার যে রূপরেখা রাষ্ট্র মেরামতের সেখানেও আছে। কিন্তু দেখেন, এটা নিয়ে কিন্তু নোট অফ ডিসেন্টও দেয় নাই। কিন্তু ক্ষমতা আসার পরের দিনে তারা কি করলো, বিচার বিভাগকে আবার শাসন বিভাগের অধীনে নিয়ে নিল, অধ্যাদেশটা বাতিল করে দিল। আমাদের যে নিম্ন আদালত, উচ্চ আদালত, এগুলো আবার পরাধীন করে দিল। তারা তো সংসদীয় আকারে বিলগুলো আনবে। আপনার স্মরণ থাকা উচিত, এই যে আমাদের বিচার বিভাগের স্বাধীনতা, এটা কিন্তু আমাদের ২৫০ বছরের আর্তনাদ। ওই খুদ ব্রিটিশ আমল থেকে আমরা এই দাবি করে আসছি আমাদের বিচার বিভাগটা স্বাধীন করে দেওয়া হোক। ১৯১৯ সালে ব্রিটিশরা একবার কথাও দিয়েছিল, হাউস অব কমন্সে বলছিল তারা আমাদের বিচার বিভাগ স্বাধীন করে দিবে। ১৯৩৫ সালে তারা ১২ শাসনে আইন করে, তারপর আমাদের বিচার বিভাগ স্বাধীন করে নাই। ৫৪ যে যুক্তফ্রন্ট নির্বাচন হয়, ওই সময় রাজনৈতিক দলগুলো বলেছে বিচার বিভাগ স্বাধীন করে দিবে, দেয় নাই, কেউ দেয়নি। এবং ৭২-এর সংবিধানও প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু শেখ মুজিব ৭৪ ভঙ্গ করেছে। ৯১ নির্বাচনে খালেদা জিয়া, শেখ হাসিনা দুজনে বলেছে বিচার বিভাগ স্বাধীন হবে, মানে নাই। খালেদা জিয়া বিচার বিভাগ স্বাধীন করে নাই। ১৯৯৪ সালে ৯ জন মানে অ্যাফিলিয়েট ডিভিশনের বিচারপতি অবৈধভাবে নিয়োগ দিয়েছে এবং দলীয় বিবেচনায়, এবং শেখ হাসিনাও করে নাই, ২০০১ সালেও করে নাই, ২০০৩ সালে ব্যারিস্টার মওদুদও অনেক আমাদের কষ্ট দিয়েছে। এবার আমরা মনে করলাম এত রক্ত দেওয়ার পরে এবার মনে হয় আমরা বিচার বিভাগটা স্বাধীন করতে পারবো, যেখানে বিএনপির নোট অফ ডিসেন্টও নাই। কিন্তু দেখেন, তারা আবার ২০০৬ সালে, আপনার স্মরণ থাকার কথা, যে কে এম হাসানের অধীনে যে বিএনপি চাইলো যে বিচারপতির বয়স মানে 2 বছর বাড়িয়ে কে এম হাসানের অধীনে প্রধান উপদেষ্টা বানিয়ে নির্বাচন করা, এবং বিচারপতি মোদাস্সের আলীকে দিয়ে যে বিচার ব্যবস্থাকে দলীয়করণ করলো, হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে যে বিভিন্ন মামলাটা তার পক্ষে নিয়ে নিল, এই অভিজ্ঞতা তো আমরা জানি। ঠিক একই রাস্তায় অনুসরণ করতেছে ২০৩০ সালের নির্বাচনটা, বা মানে সামনের যে নির্বাচনটা,
ওই নির্বাচনটা কিভাবে আবার এখন ওই আপনারা কি বিচার করবেন? আপনারা তো ব্যবস্থাকে রাজপথে- কাজে লাগিয়ে মানে প্রধান বিচারপতিকে তো প্রধান উপদেষ্টা বানানোর আবার এই পায়তারা করতেছে কিয়াম হাসানের মতো। এই জন্য তারা সরাসরি আমাদের এই বিচার বিভাগে তারা আচ্ছা, মানে এই স্বাধীনতাকে হরণ করলো, অথচ কোনো লজিক নাই। এখানে নোট অফ ডিসেন্টও দেয় নাই, তার নির্বাচনী ইশতেহারও বলেছে সে স্বাধীন করবে, 31 দফায় বলছে সে বিচার ব্যবস্থা স্বাধীন করে দিবে, এবং ঐক্যমত কমিশনও বলেছে, এবং তার জুলাই সনদও বলেছে। আচ্ছা, তাহলে তা সে কিভাবে অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে? আচ্ছা, ঠিক আছে, আমরা একটু রাশেদ খানের উত্তরটা নিয়ে নিই, আমরা পরে আরো আলোচনা করবো। আমরা পয়েন্টটা পেলাম। জনাব শিশির যে অভিযোগ করলেন যে বিএনপি নোট অফ ডিসেন্ট দেওয়া না সত্ত্বেও যে ইস্যুগুলোতে অধ্যাদেশগুলো ফেরত পাঠিয়েছে বা রহিতকরণ করেছে, বিএনপি এটি কি করতে পারে কিনা? মানে দেখেন, ভোটের রায় তো আছে অধিকাংশ আপনি একজন জনগণের। সাংবাদিক হিসেবে ঐক্যমত কমিশনে 9 মাস ধরে যে আলোচনা হয়েছে নিশ্চয়ই আপনি শুনেছেন। সেখানে বিএনপি যে বিষয়গুলোতে ঐক্যমতে এসেছিল এবং যে বিষয়গুলোতে বিএনপির ভিন্ন মত আছে, সেই বিষয়গুলো বিএনপি জাতির সামনে খোলাসা করেছে। আমি যদি বলি, যে সময় গণভোটের অধ্যাদেশ জারি করা হলো, সে সময় বিএনপির মহাসচিব একটি স্টেটমেন্ট দিয়েছিল, আপনি নিশ্চয়ই সেটা শুনেছেন, ছাপিয়েছেন, দেখেছেন, তাই না? সেখানে স্পষ্ট করা হয়েছিল যে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, আমরা ক্ষমতায় গেলে আমরা সেই জুলাই সনদ বাস্তবায়ন করব। এবং সেই সময় যে এই যে 4টা প্রশ্নের একটা উত্তর, সেটা নিয়ে কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে। আপনি 4টা প্রশ্ন দিয়েছেন, কোনো প্রবলেম নাই, তাহলে উত্তর আমাকে 4টা দেওয়ার সুযোগ দেন। কিন্তু আপনি আমাকে দিয়েছেন, আপনি আমাকে একটা ব্র্যাকেটের মধ্যে আপনি আমাকে আটকে দিয়েছেন। এখন আপনি বলতে পারেন তাহলে বিএনপি কেন না ভোটে ক্যাম্পেইন করলো না? এখন বিএনপি 80% সংস্কারে ঐক্যমতে এসেছিল, তাই না? তাহলে বিএনপির 80% কোথায় আছে? হা ভোটের মধ্যে নাকি না ভোটের মধ্যে? তাহলে বিএনপি কি হা ভোটের জন্য মানুষকে বলবে নাকি না ভোটের জন্য বলবে? বিএনপি যা করেছে যথার্থই করেছে। সেই সময় মহাসচিব বিবৃতি দিয়েছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন। এমনকি দেখেন, যে সময় নির্বাচন কমিশন তিনি নোট অফ ডিসেন্ট ছাড়া জুলাই সনদ আমাদের সামনে হাজির করলেন, সেই সময় কিন্তু বিএনপি বলেছিল যে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। ওই সময় এনসিপি স্বাক্ষর করে নাই, জামাত কিন্তু স্বাক্ষর করেছে। ওই সময় যেটা আমাদের সামনে দেওয়া হয়েছিল যে বইটা, সেখানে ওই ভিন্নমত বা নোট অফ ডিসেন্ট ছিল, এবং সেটা দেখেই কিন্তু আমরা স্বাক্ষর করেছি। এখন বিএনপিকে যদি আপনি বলেন যে আপনার কোনো ভিন্নমত থাকবে না, সেইটা আপনি অন্তর্বর্তীকালীন সরকার যে সময় ক্ষমতায় বসলো, তাহলে এই 9 মাসের আলোচনা তো দরকার ছিল না। 3 মাসের মধ্যে আপনি একটা নির্বাচন দিতেন। আপনি ওই 3 মাস শুধুমাত্র এইগুলো আপনি তৈরি করে পরবর্তীতে আপনি একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট দিতেন। কিন্তু আপনি যে এত সময় ক্ষমতা অতিবাহিত করলেন এবং এরপরে এসে বললেন কোনো ভিন্নমত চলবে না। তো এই যে 2বার বিএনপির সাথে প্রতারণা করা হলো, এই বিষয়গুলো আমাদের বিরোধী দলের বন্ধু যারা আছে বলতে হবে না তাদেরকে? এখন বিএনপি ওই সময় যা বলেছে এখনও তাই বলছে। আমাদের জামাতের আমির থেকে শুরু করে এনসিপির নেতৃবৃন্দ, যদিও ওই সময় জামাত এবং এনসিপির মধ্যে অনেক পার্থক্য আমরা দেখেছি, তারা একসাথে নির্বাচন করার কারণে এই পার্থক্য এখন আর আমরা দেখছি না। কেউ কারো সমালোচনা করছেন। আমরা দেখেছি যে জামাতের যিনি সেক্রেটারি জেনারেল, তিনি এনসিপিকে বলেছে যে বাপের থেকে বড় হইতে চাইও না। তো কে বাপকে সন্তান? আমরা এখন দেখছি বাপ সন্তান এক হয়ে গেছে। সেই সময় আমরা দেখেছি কিভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি, সে কিন্তু এই জামাত ইসলামকে বলেছে যে জামাত ইসলাম ভারতের সৃষ্ট একটি দল, বলে নাই? নাহিদ ইসলাম বলেছে যে জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। এই ধরনের নানান সমালোচনা আমরা দেখেছি। এছাড়া এই যে হাসনাত আবদুল্লাহ, সে কিন্তু বলেছে যে আসলে কি জামাত ইসলাম একটি ইসলামিক দল, তারা কি একটা ইসলামিক দল? এই ধরনের কথাবার্তা সবার কাছ থেকে মোটামুটি আমরা শুনেছি। তো যাই হোক, পরবর্তীতে তারা এক হয়ে গেছে। যদিও তারা এটিকে বলে যে ইটস এ পলিটিক্যাল ডিল, তারা এটা বলে যে এটা আদর্শিক কোনো ডিল না, আমি আসবো, সেখানে আসবো। তো বিএনপি কিন্তু সেই শুরু থেকেই যা বলছে এখনো একই কথা বলছে। বিএনপি, জনাব তারেক রহমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কি বলছেন? তিনি বলছেন যে যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি সেই জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এই কথা জনাব সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও ওই সময় বলেছিলেন, পরবর্তীতে বলছেন, এমনকি বিএনপির স্থায়ী কমিটির যারা রয়েছে সবাই বলছে। এখন আমাদের সেটা থেকে এখনো বিচ্যুত হয়নি, বিএনপি এখনো বিচ্যুত হয়নি বলছে। নেভার। আচ্ছা, বিএনপি যা বলেছিল বিএনপি তাই বলছে, ভবিষ্যতে তাই বলবে। এখন যদি জামাত ইসলাম বা এনসিপি মনে করে যে বিএনপিকে দিয়েই আমাকে সব করাইতে হবে, জামাত আর এনসিপির রাজনীতি কোথায়? আপনি মনে করেন যে 80% বিএনপি যে ব্যাপারে সম্মত হয়েছে জুলাই জাতীয় সনদে, তাহলে বিএনপি 80% বাস্তবায়ন করুক, আপনি সহযোগিতা করেন। পরবর্তীতে এই যে বিএনপিকে আপনি নির্বাচনের আগেও সংস্কার বিরোধী বললেন, আপনি নির্বাচনের পরেও বলছেন, এই 5 বছর পরে মানে 5 বছর ধরে আপনি বলবেন, তাহলে আপনি পরবর্তীতে ক্ষমতায় যান। বিএনপিকে তো আপনি শত্রু বলছেন, খারাপ বলছেন, অনেক কিছু বলছেন। ক্ষমতায় গিয়ে বাকি 20% আপনি বাস্তবায়ন করেন। দেখেন, সর্বশেষ বলি, সেই সময় কিন্তু বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমাদের যেখানে যেখানে ভিন্নমত আছে
আমরা এইগুলো আমাদের নির্বাচনী ইস্তেহারে দিই, জনগণ যাকে ক্ষমতায় নিবে তিনি সেই ভিন্ন মতগুলো বাস্তবায়ন করবেন। বিএনপি দিয়েছে, এখন আপনারা বলেছেন যে আপনারা সব সংস্কার করবেন, তারপরও এদেশের মানুষ আপনাদেরকে ভোট দেয় নাই। কেন দেয় নাই? কারণ নাহিদ ইসলাম বলেই গেছে জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না, গ্রহণ করে নাই। এখন সব দোষ আপনি কেন বিএনপিকে দিবেন? ধন্যবাদ রাশেদ খান। আমরা বিরতি পরে বাকি আলোচনা করবো। দর্শক, একটা বিরতিতে আছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। আমরা গতকালই পয়লা বৈশাখ পালন করেছি। রাশেদ খান, আপনি কি খেয়াল করেছেন যে এবার অনেক আড়ম্বরের সাথে পয়লা বৈশাখ উদযাপন হয়েছে, কিন্তু রাদার গত বছরই এরকম অবস্থা ছিল না? আপনার কি মনে হয় কেন এই অবস্থা? মানে এত আনন্দ, আমরা অনেক মানে মানুষের ভিতরে উচ্ছ্বাস দেখা গেছে, কিন্তু গত বছর এটা ছিল না। এক্স্যাক্টলি। দেখেন, একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে, আমি কিন্তু শব্দটা বলছি, দায়িত্ব গ্রহণ করেছে। তো দায়িত্ব গ্রহণের পরে সকল ধর্মের মানুষের জন্য তাদের স্বাধীনতা নিশ্চিত করেছে এবং মব সন্ত্রাস সেটাও কিন্তু কমিয়ে এনেছে। পুরোপুরি বন্ধ হয়েছে এটা আমি বলবো না, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময় মব সন্ত্রাস যেভাবে আসলে নানান জায়গায় তাদের তৎপরতা বেড়েছিল, সেই জায়গায় বিএনপি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ব্যাপকভাবে কাজ করছে। এই যে আমাদের পয়লা বৈশাখ যেভাবে উদযাপিত হলো, এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। যদিও কিছু কিছু জায়গায় কিছু সমস্যা হয়েছে, হয়নি একদম বলবো না। আশা করি ভবিষ্যতে এইবার যতটা ভালোভাবে হয়েছে ভবিষ্যতে আরও ভালো হবে। তবে সব মিলিয়ে বাংলাদেশের যে সংস্কৃতি, যেটা আমি ছোটোবেলায় দেখেছি যে আমাদের সংস্কৃতি আগে যে সময় আমি পেয়েছি, আস্তে আস্তে আওয়ামী লীগের সময় সংস্কৃতি চেঞ্জ হয়ে গিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা ডেভেলপ করেছে, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করে এই সংস্কৃতিকে এমনভাবে তারা বিল্ড আপ করার চেষ্টা করছে যেটা আসলে আমাদের বাঙালি বা আমাদের বাংলাদেশি মানুষের সংস্কৃতি। আচ্ছা, আমি একটা বিষয় ওই সময় অ্যাড করতে চেয়েছিলাম, এই যে হ্যাঁ, ওই যে আমাদের শিশির বললেন যে আপনার বিএনপির কেন এই জায়গাগুলোতে ভিন্ন মত। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার বা জাতীয় ঐক্যমত্য কমিশন শুধুমাত্র সংবিধান নিয়ে আলোচনা করেছে, অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়নি। সুতরাং যে বিলগুলো উত্থাপন করা হয়নি এগুলো আলোচনা করে সংযোজন বা বিয়োজন করে এটা পরবর্তীতে আবার বিল আকারে উত্থাপন করা হবে। আমাদের বন্ধুরা বলছে যে এটা বাতিল করা হয়েছে, না, এটা বাতিল করা হয়নি, এটা আলোচনা করা হবে। ধন্যবাদ রাশেদ খান। জনাব শিশির, আপনি নোট অফ ডিসেন্টের সংজ্ঞা দিতে চাচ্ছিলেন যে নোট অফ ডিসেন্ট মানে কিন্তু বাতিল করা নয়, মানে নোট অফ ডিসেন্ট মানে বিএনপি যেটা বোঝাচ্ছে আপনারা কি সেটা বোঝেন না? দেখেন, আমি বিএনপির উদ্দেশ্যে বলবো, জনাব তারেক রহমানকে বলবো যে আপনি যদি 51% জনগণের ম্যান্ডেট নিয়ে যদি নিজেকে বৈধ শাসক মনে করেন, তাহলে 70% জনগণের ম্যান্ডেটকে মেনে আপনি সুপ্রিম কোর্টের স্বাধীনতা দিয়ে দেন, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগের স্বাধীনতা দিয়ে দেন, গুম কমিশনের অধ্যাদেশ মেনে নেন, মানবাধিকার কমিশনের অধ্যাদেশ মেনে নেন। আর যদি আপনার মনে হয় আপনি গুম এবং মানবাধিকার লঙ্ঘনের ধারা অব্যাহত রাখবেন, তাহলে আপনি প্রকাশ্যে বলেন। এটা তো বিএনপি এটা তো মানবে, কিন্তু এটা আলোচনা করবে আপনার সাথে। আপনি যে হুঙ্কার দিচ্ছেন, আপনি বিরোধী দলের উপরে স্বৈরাচারী বুথ চেপেছে, আপনি কি পারেন কথা বলতে? প্রতিশ্রুতি ভঙ্গ করলেন আপনি। যে প্রতিশ্রুতি মানে না সেই স্বৈরাচার, নাকি যারা বিরোধী দল থেকে প্রতিশ্রুতির জন্য রাজপথে এখনো মানে শুরু থেকে শেষ পর্যন্ত এখনো লড়াই করছে এবং তারা প্রতিশ্রুতি থেকে এক চুলো লড়ে নাই, তারা স্বৈরাচার? এটা কোন ধরনের কথা? সরকার বিরোধী দলকে স্বৈরাচার বলছে, অথচ সরকার কোনো প্রতিশ্রুতি মানে না। 51% ম্যান্ডেট পাওয়া সরকার 70% ম্যান্ডেটকে মানে অস্বীকার করছে। তাহলে স্বৈরাচারটা কে এখানে? আমি বিএনপির উদ্দেশ্যে বলবো, বিএনপির মনে হয় কোনো ধরনের বিএনপির পিছনে বিএনপিকে কেউ টানতেছে বা কোনো ভূতে টানতেছে বিএনপিকে পেছন দিকে। আমরা যতই সামনে যেতে চাই বিএনপি পিছন দিকে। ধন্যবাদ। দেখেন, বিএনপি কিন্তু সামনের দিকেই যাচ্ছে। বিএনপি যে কমিটমেন্ট করেছিল সেই কমিটমেন্টই বাস্তবায়ন করছে, কিন্তু তারা বারবার কিন্তু মিথ্যাচার করছে। আজ আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি।